আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। বাকিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। সাকলাইন টেলজি, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা সাইফ রিজওয়ান, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। শরীফ ভালো আছো? আর আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সপ্তম অধ্যায় আলোচনা চলছে। সপ্তম অধ্যায় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের সপ্তম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায়, যার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আলোচনা হয়েছে। আজ আমরা তৃতীয় পর্ব আলোচনা করব। প্রথম পর্বের কি কি বিষয় আলোচনা হয়েছে তোমাদের মনে আছে? হ্যাঁ, প্রথম পর্বের কি কি বিষয় আলোচনা হয়েছে? স্যার ওয়াসা, ওয়াসা, বিপিসি এবং তারপর স্যার বিটিসি, বিআর আর হচ্ছে বিআরটিসি। না না, ওই দুটো তিনটাই আলোচনা হয়েছে। বিআরটিসি আর না স্যার, বিপিসি হয়েছে স্যার, বিপিসি, বিআর আর ওয়াসা। রাইট। ওয়াসা এর পূর্ণ অর্থ কে বলতে পারবে? স্যার বাংলাদেশ সাপ্লাই এন্ড সুয়ারেজ অথরিটি। তাই? ওয়াটার সাপ্লাই, বাংলাদেশ ওয়াটার স্যার, ওয়াটার স্যার, ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ। হ্যাঁ, ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ অথরিটি। সবাইকে সবার ভিডিও অন করতে হবে, আমি না বলেছি? ভিডিও অন করো সবার, সবার ভিডিও অন করো। যে উত্তর দেবে তার ভিডিওটা অন থাকতে হবে। হ্যাঁ, শরীফ বলতে পারবে ওয়াসা এর পুরো অর্থ বলো? হ্যাঁ, রিভিশন দিতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে রেদওয়ান বলতে পারবে? রেদওয়ান স্যার, ওর সম্ভবত মাইক্রোফোন নাই। আচ্ছা, আরাফাত উদ্দিন মজুমদার? আরাফাত উদ্দিন মজুমদার, আর রিভাইজ দিতে হবে স্যার। রিভাইজ দিতে হবে। জিয়াদ, জিয়াদ বলো। ইয়েস স্যার, বলতেছি। ঢাকা, ঢাকা ওয়াসায়। ওয়াসা স্যার। হ্যাঁ, ওয়াসা ঢাকা। হচ্ছে স্যার আচ্ছা বলো। ওয়াসা হচ্ছে ওয়াটার এন্ড সুয়ারেজ, ওয়াসা ওয়াটার এন্ড সুয়ারেজ অথরিটি। ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ অথরিটি। আচ্ছা, ওয়াটার এন্ড সাপ্লাই, না স্যার, ওয়াটার এন্ড সুয়ারেজ অথরিটি। ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাইজ এন্ড সুয়ারেজ অথরিটি। ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ অথরিটি। আচ্ছা, তুমি কি বলতে পারবে ঢাকা মেট্রোপলিটন শহরে ওয়াসার কতটি জোন রয়েছে? ঢাকা মেট্রোপলিটন শহরে হচ্ছে স্যার 10টি ছিল, এখন 11টি স্যার। 11টি। 11তম জোন কোনটা? 11তম জোন হচ্ছে স্যার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, ওকে। সালমান রাব্বি? ইয়েস স্যার। আচ্ছা, বিপিসি এর পুরো অর্থ কি? বুঝলাম না স্যার। বিপিসি, বিপিসি এর পুরো অর্থ কি? বিপিসি আর BPC রিভাইজ দিতে হবে। রিভাইজ দিতে হবে না? আচ্ছা আচ্ছা, গুড। আর আকিব সুলতান বলো, বিপিসি এর অর্থ কি? স্যার, স্যার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। গুড। সালমান রাব্বি শুনতে পেরেছো? ইয়েস স্যার। বলো তো বিপিসি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আচ্ছা, আফিফ চৌধুরী। আফিফ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আফিফ চৌধুরী। আচ্ছা, হাসান জামিল। হাসান জামিল। ইয়েস স্যার। বলো দেখি, এনটিও তে বিপিসি এর আন্ডারে এনটিও তে কতটি প্রতিষ্ঠান রয়েছে? কতটি প্রতিষ্ঠান? শিওর না? আচ্ছা, 44টি। 44টি। একেবারেই অনাকাঙ্ক্ষিত বিষয় যে তোমরা পড়াশোনা না করে আগের লেকচার এখানে শুনেছো, তারপরেও তোমরা বলতে পারছো না। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সপ্তম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায়ের তৃতীয় পর্ব। রাষ্ট্রীয় ব্যবসায়ের তৃতীয় পর্ব আমরা আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় পর্বতে আছে, আমরা আলোচনা করব হচ্ছে
বিসিআইসি, বিআরটিসি, বিপিও এর পুনরূপ। এর সাথে থাকবে এই তিনটার উপর ভিত্তি করে একটা ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, সেটার উত্তর কিভাবে হয়, এবং এই তিনটি বিষয়ের উপর, আলোচিত বিষয়ের উপর 2-3টা ছোট্ট প্রশ্ন থাকবে। তোমরা সেগুলোর দিকে একটু নজর রাখবে, নোট ডাউন করে রাখবে যে কোন কোন জায়গায় প্রশ্ন করতে পারে। আমি প্রশ্ন করতে পারি বিসিআইসি এর পুরো অর্থ বলো, বিআরটিসি, বিপিও এর পুরো অর্থ বলো, তারপর হচ্ছে বিসিআইসি কোন মন্ত্রণালয়ের অধীন, তাই না, এরকম। তারপরে হচ্ছে বিআরটিসি কি কাজ করো, 2টি কাজ বলো, বিপিও এর পূর্ণ অর্থ বলো, এরকম, বা কোন মন্ত্রণালয়ের অধীন, এরকম প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে চলো আলোচনায় যাওয়া যাক। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসায় হিসেবে বিসিআইসি কি এবং বিসিআইসি এর পূর্ণ অর্থ দেখব, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোন মন্ত্রণালয়ের অধীন। দেখো, বাংলাদেশের যত রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সবগুলোরই মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এদের মুনাফা অর্জনটাকে বেশি গুরুত্ব দেয় না। তবে যেহেতু রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়, পরিচালনার সংক্রান্ত অনেক খরচ আছে, সুতরাং এখানেও কিছু হচ্ছে অর্থ উপার্জন তো করতেই হয়, ক্রয় বিক্রয় সংক্রান্ত অনেক কাজ হয়, এর মধ্যে থেকে যদি সম্ভব হয়। তবে অবশ্যই জনকল্যাণ যেন হয়, জনগণের সাধ্যের মধ্যে থেকে জনগণকে সর্বোচ্চ সুবিধা দিয়ে, কল্যাণকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের এই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে। তো বিসিএসি এমন একটি প্রতিষ্ঠান, যেই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের সার, কাগজ ও ট্যানারি শিল্প পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। কি কি বলতে দেখি? সার, কাগজ ও ট্যানারি শিল্প। কি কি, কোন কোন শিল্প বলো? আসতেছি, কি কি শিল্প বলো? সার, কাগজ, ট্যানারি শিল্প। হ্যাঁ, আফিফ চৌধুরী বলো কি কি শিল্প? ওকে, শরীফ বলো কি কি শিল্প? সার, কাগজ, ট্যানারি শিল্প। রাইট। সার তোমরা জানো, ইউরিয়া সার আছে, আরো টিএসপি আছে, আরো যত সার আছে এগুলো সার। এরপরে কাগজ, এরপরে ট্যানারি শিল্প পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, যেটাকে বলা হয় বিসিআইসি। তো বিসিআইসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কেমিক্যাল, দেখো, হ্যাঁ, কেমিক্যাল শব্দটাই কিন্তু এখানকার মূল বিষয়। কিসের এই কেমিক্যাল নিয়ে? কি শিল্প প্রতিষ্ঠান যতগুলো রয়েছে কেমিক্যাল সাথে জড়িত, যা কেমিক্যাল ইউজ করে, রাসায়নিক পদার্থ ইউজ করে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো কাজকর্ম চালিয়ে যায়, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কি সার, কাগজ এবং ট্যানারি। 3 শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করবে এবং এর কাজকর্ম নিয়ন্ত্রণ করবে। এর দায়িত্বপ্রাপ্ত যে সরকারি প্রতিষ্ঠানটি, সেটি হচ্ছে আমাদের বিসিআইসি। তো বিসিআইসি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আর শরীফ বলো দেখি বিসিআইসি এর পুনরূপ কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কর্পোরেশন, ওকে। আরাফাত উদ্দিন মজুমদার কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কর্পোরেশন, রাইট, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ওকে, এখন আমরা দেখব যে এটি আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, পেছনে কারণ কি। 1972 সালে রাষ্ট্রপতির 27 নং আদেশ বলে 3টি সেক্টর কর্পোরেশন, আমরা পরে স্লাইডে যাচ্ছি, 3টি সেক্টর কর্পোরেশন কি কি রয়েছে। 3টি সেক্টর কর্পোরেশনকে একত্রিত করে, একীভূত করে 1976 সালে বিসিআইসি গঠিত হয়। কত সালে গঠিত হয় বলো বিসিআইসি? 76 সালে। 1976 সালে। কয়টি সেক্টর কর্পোরেশনকে একত্রিত করা হয়? 3টে সেক্টর। রাইট, এই 3টি সেক্টর কর্পোরেশনকে একত্রিত করে 1976 সালে বিসিআইসি গঠিত হয়। এই বিসিআইসি যেহেতু একটি ইন্ডাস্ট্রিজ বোঝানো হয়েছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন শিল্প সংস্থা, সুতরাং এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন। কোন মন্ত্রণালয়ের অধীন? শিল্প মন্ত্রণালয়ের। রাইট, শিল্প মন্ত্রণালয়ের অধীন। অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে আশা করছি। দেন আমরা যাই, এই বিসিআইসি 3টি শিল্প প্রতিষ্ঠানকে একত্রিত করে যে গঠিত হয়েছে, এই 3টি কর্পোরেশন কি কি দেখো। বাংলাদেশ ফার্টিলাইজার, কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কর্পোরেশন। ফার্টিলাইজার মানে হচ্ছে সার, ফার্মাসিউটিক্যালস মানে ওষুধকে নির্দেশ করছে, তার মানে সার এবং ওষুধ। এই বুঝতে পারছো? 1 নম্বরে কি কি আছে? সার এবং
ওষুধ। ওষুধ, রাইট। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন। পেপার, তোমরা জানো যে বাংলাদেশ বিজি প্রেসে প্রতিদিন সরকারি অনেক হচ্ছে এই কি বলে ছাপাখানার কাজ হয়, তারপরে পত্র পত্রিকা ছাপানো হয়, এছাড়াও অনেক অনেক কাজের জন্য বাংলাদেশ পেপার ইউজ করে। বুঝতে পারছো? আমরা হ্যাঁ প্রথমটা বুঝতে পারি নাই স্যার। আসতেছি আমরা। পেপার হচ্ছে ধরো পেপার টেক ইউজ করো, প্রিন্ট করার ক্ষেত্রে, বই ছাপানোর ক্ষেত্রে অনেক পেপার ইউজ করতে হয় না, এগুলো পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন। বোর্ড, হার্ডবোর্ড অনেক তৈরি হয়, এগুলো আমাদের এই 12টি প্রতিষ্ঠান। এরপরে বাংলাদেশ ট্যানারি কর্পোরেশন। ট্যানারি কর্পোরেশন, তোমরা চামড়া শিল্প প্রতিষ্ঠানের কথা নাম শুনেছো নিশ্চয়ই, স্যার হ্যাঁ স্যার। রাইট? এটি হ্যাঁ ট্যানারি শিল্প প্রতিষ্ঠান, এটাও সরকারের আন্ডারে। তো এইখানে রয়েছে ট্যানারি কর্পোরেশনের আন্ডারে 32টি প্রতিষ্ঠান, বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশনের আন্ডারে রয়েছে 12টি প্রতিষ্ঠান, এবং বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস মানে সার এবং ঔষধ, এরকম আছে 44টি প্রতিষ্ঠান। এই 44টি প্রতিষ্ঠানকে একত্রিত করে অর্থাৎ 88 প্রতিষ্ঠান, 44 যোগ 12 যোগ 32 সমান 88টি প্রতিষ্ঠান নিয়ে বিসিএসসি গঠিত হয়েছে। বড় তাহলে এখন প্রশ্ন, কারো কাছে প্রশ্ন আছে এই জায়গায়? স্যার ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে বলতে দেখি কয়টি কর্পোরেশনকে একত্রিত করে বিসিএসসি গঠিত হয়েছে? 3টি। বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনের আন্ডারে কয়টি প্রতিষ্ঠান ছিল? 44টি। এরপরে পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশনের আন্ডারে কয়টি? 12টি। বাংলাদেশ ট্যানারি কর্পোরেশনের আন্ডারে কতটি? 32টি। 32টি। তাহলে টোটাল কতটি প্রতিষ্ঠান? টোটাল কতটা প্রতিষ্ঠান তাহলে? 88। এই 88 প্রতিষ্ঠান নিয়ে বিসিএসসি গঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 88টি প্রতিষ্ঠান 1976 সালে এই গঠিত হয়েছিল 88টি প্রতিষ্ঠান, তাহলে এখন কি 88 প্রতিষ্ঠানটি আছে? 88টি প্রতিষ্ঠান আছে না স্যার। না? আমরা এখন যাচ্ছি তাহলে কতটি প্রতিষ্ঠান আছে। দেখো সবগুলো প্রতিষ্ঠানের পরিস্থিতি ভালো ছিল না, সরকার মনে করেছে যে কিছু প্রতিষ্ঠান যদি আমরা বেসরকারি পর্যায়ে ছেড়ে দিই, আবার কিছু প্রতিষ্ঠান যদি বন্ধ করে দিই, তাহলে আমাদের দেশের কল্যাণের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো। এ কারণেই এরপরে হচ্ছে যখন গঠিত হয়, এরপরে সরকার বিজাতীয়করণ নীতির আওতায় অনেক প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেয়, কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই বুঝতে পারছো? কিছু প্রতিষ্ঠান বিজাতীয়করণের আন্ডারে বেসরকারি খাতে ছেড়ে দেয়, কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তো এখন তাহলে কতটা আছে? 2017 সালে একটা তথ্য প্রকাশ করেছে বিসিআইসি, যেখানে সর্বমোট 12টি শিল্প প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত হচ্ছে বিসিআইসি। এখন বর্তমানে কতটি প্রতিষ্ঠান আছে বলো? 12টি। কতটি? 12টি। রাইট, 12টি। এই 12টার মধ্যে কোন কোন প্রতিষ্ঠান কতটি রয়েছে? এর মধ্যেই আছে 12টার মধ্যে সিংহভাগ দখল করে আছে সার। কারণ হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষি খাতকে উন্নয়নের জন্য সারের প্রয়োজন অনেক বেশি হয়। সরকারিভাবে সার উৎপাদনের জন্য এই শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নামক প্রতিষ্ঠানটি 8টি কারখানা রেখেছে। কয়টি কারখানা? সার কারখানা হচ্ছে 8টি। হ্যাঁ, সার কারখানা হচ্ছে 8টি, খেয়াল করবে। আর বাকিগুলো সব একটি করে। আরো আছে 4টি। 4টির মধ্যে পেপার মিল একটা আছে, সিমেন্ট কারখানা আছে একটি, গ্লাস ফ্যাক্টরি আছে একটি, ইনসুলেটর এন্ড স্যানিটারি কারখানা আছে একটি। তাহলে 8টা হচ্ছে সার, বাকি সবগুলো একটা করে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। রাইট, 8টি হচ্ছে সার, পেপার, আর বাকিগুলো সব একটা করে। তো একটা করে কি কি আছে? সিমেন্ট কারখানা একটা আছে, পেপার মিল একটা আছে, গ্লাস ফ্যাক্টরি একটা আছে, ইনসুলেটর এন্ড স্যানিটারি কারখানা আছে একটি। এই টোটাল হচ্ছে 12টি প্রতিষ্ঠান। 12টি প্রতিষ্ঠান নিয়ে হচ্ছে আমাদের বিসিআইসি গঠিত হয়েছে, মানে পরিচালিত হচ্ছে। এখন কথা হচ্ছে যে দেখো যে এই বিসিআইসি 12টি প্রতিষ্ঠানের মধ্যে যত উৎপাদন হয়, 100% যত উৎপাদন হয় তার 80% উৎপাদন হয় সার। কত পার্সেন্ট সার উৎপাদন হয়? 80%। 80% সার উৎপাদন হয়। এই মোট যা সার উৎপাদন হয় তার আবার 70% ইউরিয়া সার উৎপাদন হয়। বড় তাহলে ইউরিয়া সার কত পার্সেন্ট উৎপাদন হয়? 70%। হ্যাঁ, এটা কিন্তু মোট উৎপাদনের নয়, এটা মোট যে পরিমাণ সার উৎপাদন হয় তারই 70% সার হচ্ছে ইউরিয়া, আর বাকিটা অন্যান্য টিএসপি, পটাশ ইত্যাদি রয়েছে, সেইগুলো এখন আরো নতুন নতুন সার তৈরি হয়েছে সেই সারগুলো।
তো এই পর্যন্ত প্রশ্ন এখানে করা হবে। এরপরে হচ্ছে শুধু কি এই কটাই রয়েছে? এরপরে পিপিপির আন্ডারে বা যৌথ উদ্যোগে এছাড়াও 9টি শিল্প প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে পরিচালনা করছে। তোমরা পিপিপি নাম শুনেছো? জি স্যার। হ্যাঁ, খুব সাম্প্রতিক একটা খবর তোমরা দেখেছো নিশ্চয়ই, পাট শিল্প নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। রাইট, গতকালকে সরকারি যে পাট শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর যারা শ্রমিক কর্মকর্তা রয়েছে এদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বেতন দিয়ে ওদেরকে অবসরে পাঠাবে, আর এগুলো যৌথ মালিকানাধীন করবে, অর্থাৎ সরকারি বেসরকারি মালিকানাধীন করবে, পিপিপির আন্ডারে নিয়ে আসতে চাচ্ছে। তো এই পিপিপির আন্ডারে আরো 9টি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছে। এখন এইখান থেকে প্রশ্ন যদি করি, বিসিআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? জায়েদ ইকবাল, জায়েদ আব্দুল্লাহ। 1976 সালে। এখন কতটি প্রতিষ্ঠান রয়েছে বিসিআইসি এর আন্ডারে? প্রশ্ন বুঝতে পেরেছো? বিসিআইসি এর আন্ডারে কতটি প্রতিষ্ঠান রয়েছে? রাজি নাসিব বলো। বিসিআইসি এর আন্ডারে কতটি প্রতিষ্ঠান রয়েছে? এই যে 12টি। বুঝতে পারছো? 12টি। জি স্যার। হ্যাঁ, ওকে। রাজি নাসিব শুয়ে দেখতেছে, মাত্র ঘুম থেকে উঠেছে। আচ্ছা, গুড। নেক্সট হচ্ছে আমরা এবার দেখবো তাহলে বিসিআইসি কেন গঠিত হয়েছিল, এর উদ্দেশ্য কি। তোমরা জানো বাংলাদেশ শিল্পনীতি কত, বলো তো দেখি। 2016। আচ্ছা, যার ফ্যান সাউন্ড করছে তারা মিউট করে রাখো, যাতে ফ্যান সাউন্ড করছে। ওকে, শিল্পনীতি 2016। তাহলে সরকারের এই শিল্পনীতি বাস্তবায়ন করতে বিসিআইসি সহায়তা করে থাকে। কি বুঝতে পারছো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কার্যকর মানের দক্ষতা ও উৎপাদনশীলতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করা। কারণ হচ্ছে এখানে যে 12টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, 12টি প্রতিষ্ঠানে সার উৎপাদন হয়, তারপর হচ্ছে পেপার উৎপাদন হয়, গ্লাস উৎপাদন হয়, ইনসুলেটর স্যানিটারি উৎপাদন হয়। তো উৎপাদনের ক্ষেত্রে যত বেশি উৎপাদন হবে দেশের মানুষের কল্যাণ তত বেশি করতে পারবে। তাই উৎপাদনশীলতা কিভাবে বাড়াতে চায়? উৎপাদনশীলতা বাড়াতে চাইলে এর দক্ষতা বাড়াতে হবে। তাহলে দক্ষতা এবং উৎপাদনশীলতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করা, যুক্তিসঙ্গত ব্যয়ে পর্যাপ্ত পরিমাণে আমদানি শিল্প বিকল্প ও মানসম্মত পণ্য প্রস্তুত করা। আমরা যদি চাই যে সকল পণ্য উৎপাদন করা জরুরি কিন্তু কাঁচামাল পাওয়া যাচ্ছে না, সেগুলো বিদেশ থেকে আনবো, কিন্তু যুক্তিসঙ্গত ব্যয় করব, এটা একটা বিষয়। আর যদি না হয় তাহলে বাংলাদেশি বিকল্প ভাবে তার কাঁচামাল পাওয়া যায় কিনা সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে বিসিআইসি দেখে থাকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষিতে ব্যবহার্য উপকরণ কৃষকদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা। তার কারণ তোমরা জানো যে বিসিআইসির মোট যে পরিমাণ পণ্য উৎপাদন হয় তার 80% সার, এই সারের আবার 70% হচ্ছে ইউরিয়া। তার মানে হচ্ছে ইউরিয়া সার বা সার হচ্ছে কৃষি খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। ঠিক আছে? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। ওকে, এই উপকরণগুলো কৃষকদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, স্থানীয় চাহিদা পূরণ করে, উদ্বৃত্ত শিল্প পণ্য বিদেশে রপ্তানি করে। তার কারণ যে সকল পণ্য উৎপাদন হয় দেশের চাহিদা মিটিয়ে যদি উদ্বৃত্ত থাকে সেগুলো বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করে থাকে। প্রয়োজনীয় ক্ষেত্রে যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাকৃতিক ও মানবিক সম্পদের কার্যকর ব্যবহার করা। তোমরা কি দেখেছো না এই জায়গাটাতে এখানে কয়টি শিল্প প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে পরিচালনা করছে বলো তো দেখি? 9টি স্যার। রাইট। তাহলে লাস্ট পয়েন্ট দেখো 6 নাম্বার, প্রয়োজনীয় ক্ষেত্রে যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে ওরকম 9টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে যৌথ উদ্যোগে, অর্থাৎ পিপিপির আন্ডারে। এখন আবার সরকার চাচ্ছে এই পাট শিল্পকে পিপিপির আন্ডারে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এখন আমি এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখতে চাই, বলো কারো কোনো প্রশ্ন আছে? স্যার, মানবীয় সম্পদ মানে কি? মানুষকে, একমাত্র মানুষকেই বোঝানো হয়েছে। মানুষ মানে কারা? যে যারা পরিশ্রম করে, শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকেই মানবীয় সম্পদ বলা হয়। তার কারণ হচ্ছে উপকরণ 6টি, যে কোনো শিল্প প্রতিষ্ঠানে 6 ধরনের উপকরণ দরকার, যেটা সংক্ষেপে 6M বলা হয়। এর মধ্যে একটি হচ্ছে মেন। এই মেন মানে হচ্ছে পার্সোনেল বা শ্রমিক কর্মচারী, এদেরকেই মানবীয় উপকরণ বা হিউম্যান রিসোর্স বলা হয়, মানব সম্পদ বলা হয়। আর কারো প্রশ্ন? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। 26 মিনিট এর আন্ডারে দিলে, হ্যাঁ স্যার পিপিপি এর আন্ডারে দিলে হ্যাঁ এই যে আমাদের পাট শিল্পটাকে দিচ্ছে, এতে স্যার গভর্নমেন্টের কি কোনো লাভ হয় আসলে? হ্যাঁ, আমরা আসতেছি সেটাই। সরকার চায় এই খাতটাকে সোনালী, কারণ পাট হচ্ছে ধরো যে
সোনালী সোনালী আঁশ বলা হয়, কারণ হচ্ছে এক সময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে এগুলো বিক্রি করে, কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এখন সরকার চাচ্ছে হারিয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে সরকারের প্রচুর টাকা আছে কিন্তু দক্ষতার অভাব। তো সরকার চায় দক্ষতা এবং অর্থ, এই দুটাকেই আমরা সমন্বয় করব। তাহলে বেসরকারি খাত এবং সরকারি খাতে যদি একটি শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হয়, তাহলে অর্থের অভাব হবে না, সরকার অর্থ দিবে, প্লাস দক্ষতার অভাব সরকারের রয়েছে, বেসরকারি খাতে দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাবে, অর্থাৎ দক্ষতার সহিত পরিচালনা করবে। আলটিমেটলি অর্থ এবং দক্ষতা দুটোই সমন্বয় ঘটানো হবে, তখন উৎপাদনের বিপ্লব তৈরি হবে। আর এদিক থেকেই বেসরকারি মালিকানাধীন ব্যক্তিরাও লাভবান হবে, সরকারও লাভবান হবে। এজন্য পিপিপি গঠন করে। থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনা করতে যাচ্ছি বিআরটিসি। তোমরা জানো দেশের জনগণকে সহজ, নিরাপদ ও কম খরচে যাতায়াত সুবিধা প্রদানের জন্য 1961 সালে সরকারি অধ্যাদেশ বলে বাংলাদেশে যে গণপরিবহন সংস্থা গড়ে তোলা হয় তার নাম হচ্ছে বিআরটিসি, যার পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। পুরো নাম কি? বিআরটিসির পুরো নাম কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলা অর্থ হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। তোমরা জানো যে বেসরকারি খাতের একচেটিয়ার প্রবণতার হাত থেকে রক্ষা করার জন্য, একচেটিয়া ব্যবসা করার প্রবণতার হাত থেকে রক্ষা করার জন্য, জনগণকে সহজে, নিরাপদে, কম খরচে যাতায়াত সুবিধা প্রদান করার জন্য অনেক এই হচ্ছে বিআরটিসির আবির্ভাব ঘটেছে বা জন্ম হয়েছে 1961 সালে, যার পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এটা নিয়ে নতুন কিছু ব্যাখ্যা করার কিছু নেই, তোমরা সবাই জানো কি কি করে সেটা আমরা দেখব। এই বিআরটিসি হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীন? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের অধীন। রাইট। আমরা এখন দেখবো যে আসলে বিআরটিসি কি করে, বিআরটিসি এর উদ্দেশ্যটা কি, এটি একটি রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান, কেন গঠিত হয়েছে? তোমরা জানো যে সড়ক পরিবহন আইন সর্বশেষ 2018, কত বলো দেখি? 2018। এই সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়নে সহায়তা করে থাকে। এর মধ্যে কি কি আছে? সড়ক পথে যাত্রী পণ্য বহন করবে, ন্যায্য ও ব্যয়সাধ্য ভাড়ায় নিরাপদ, বিশ্বস্ত, দক্ষ পরিবহন সেবা প্রদান করা। ব্যয়সাধ্য মানে হচ্ছে কি? নিজের যাত্রীদের আওতার মধ্যে থাকবে, যা ন্যায্য সেটা সেই ভাড়ায় নিবে, নিরাপদে যাবে, বিশ্বস্ত দক্ষ পরিবহন সেবা গড়ে তুলবে। পরিবহন ক্ষেত্রে বেসরকারি খাতকে সহায়তা, নতুন নতুন যাত্রাপথ চালু করা। বেসরকারি পরিবহন যেগুলো কোম্পানি রয়েছে এগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা। কি কিভাবে সহায়তা করবে সেগুলো কিন্তু আমরা দেখবো, যে বিভিন্ন ডিপো প্রতিষ্ঠা করে, তারপর হচ্ছে বাস, ট্রাক ইত্যাদি সরকারি ভাবে আছে, আবার এগুলো বেসরকারি পর্যায়েও যে সকল বাস ট্রাক রয়েছে সেগুলো মেরামতের জন্য বিভিন্ন ডিপো তৈরি করে, যেখানে এই বাস ট্রাক গুলো মেরামত হয়। তারপর এভাবেও আমরা বলবো যে বেসরকারি খাতকে সহায়তা করছে, এবং নতুন নতুন যাত্রাপথ তৈরি করা। রাস্তা তৈরি হয় সরকারি ভাবে, বেসরকারি ভাবে নয়। সুতরাং যে পথে রাস্তা তৈরি হবে যেদিকে, সেদিকে বাস চলাচলের উপযুক্ত বলে গণ্য হবে। দেন বলা হয়েছে যে জরুরি অবস্থাকালে কৌশলগত মধ্যস্থকের ভূমিকা পালন করে অবস্থার উন্নতি করা। জরুরি অবস্থা মানে কি? যখন বাস ট্রাক কোনো কিছু চলবে না, হরতাল অবরোধ চলে, তখনও কিন্তু সরকারি বিআরটিসি চলে কিনা? রাইট। তাহলে বেসরকারি গাড়ি চলে না, কিন্তু সরকারি গাড়িগুলো চলে। ওকে। অক্ষম, পঙ্গু, ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী, তারপর 10 মিনিট আছে আমাদের, মুক্তিযোদ্ধা, গরিব ও নিঃস্বদের জন্য বিশেষ পরিবহন সুবিধা প্রদান করা। তোমরা জানো যারা অক্ষম রয়েছে, পঙ্গু রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, ছাত্রছাত্রীদেরকে হাফ ভাড়ায় দেওয়া হয়, সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে অল্প ভাড়ায় যাতায়াতের সুবিধা দেওয়া হয়, ইভেন ফ্রি যাতায়াতের সুবিধাও কিন্তু আছে অনেক ক্ষেত্রে। মুক্তিযোদ্ধাদের এখন যেটা আদেশ হচ্ছে সম্পূর্ণ ফ্রি, যাওয়া আসার ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি, এবং গরিব এবং নিঃস্ব যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে যাওয়া আসার ক্ষেত্রে। আর পরিবহন খাতে নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস, পরিবেশ দূষণ রোধের জন্য গবেষণা কার্য পরিচালনা করা। আর এই কারণেই উন্নত সেবা প্রদান করার জন্য বাংলাদেশ সরকার বিআরটিসির দেখবে যে রাস্তাঘাটে দেখবে যে এসি গাড়ি চলে। তারপর হচ্ছে সরকার চাচ্ছে যে প্রিপেড সিস্টেম, কার্ড সিস্টেমে চালানোর জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে, সেটা বিআরটিসির আন্ডারে। এরপর আসলে দেখি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলো, বিআরটিসি নিয়ে? হ্যাঁ বলো, জাহিদ ইকবাল, প্রশ্ন আছে? শরীফ,
কোনো প্রশ্ন আছে? আছো? ক্লাসে আছো তোমরা? আনমিউট করো সবাই। স্যার কর্পোরেশন মানে কি? কর্পোরেশন মানে হচ্ছে একটা সর্বোচ্চ আইনগত সংস্থা। কোম্পানি যেমন একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কর্পোরেশন আইন সৃষ্ট প্রতিষ্ঠান। তো এটি সর্বোচ্চ আইন সৃষ্ট প্রতিষ্ঠান এটি, জি স্যার। যার আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে, অনেকগুলো উইং থাকে। ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের পয়েন্টে চলে যাই। আমি কিন্তু শেষে প্রশ্ন করব কি কি আলোচনা হলো। ওকে, এরপরে হচ্ছে বিপিও, বাংলাদেশ পর্যটন, বাংলাদেশ পোস্ট অফিস। পোস্ট অফিস, হ্যাঁ, রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে বিপিও আমরা আলোচনা করব, বাংলাদেশ পোস্ট অফিস। দেখো, বিপিও এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিস। ডাক বিভাগ সংশ্লিষ্ট, আমি পড়ে শোনাই, ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্য ও সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ ডাকঘর সরকারি মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ফ্যান যাদের সমস্যা করছে সে মিউট করো, যার উপরে। হ্যাঁ, ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্য ও সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ ডাকঘর সরকারি মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেখে থাকে, বিভাগের আন্ডারে পরিচালিত হচ্ছে, যেটি আবার হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। কোন মন্ত্রণালয়ের অধীন বলো তো দেখি? কোন মন্ত্রণালয়ের অধীন? এর কোন বিভাগের উপরে এটি বাংলাদেশ পোস্ট অফিস পরিচালিত হচ্ছে? ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, রাইট। বিপিও এর পূর্ণ অর্থ কি? বাংলাদেশ পোস্ট অফিস। এর সদর দপ্তর কোথায়? ঢাকা আগারগাঁওয়ে। ঢাকায়। বাংলাদেশ পোস্ট অফিসের সদর দপ্তর হচ্ছে ঢাকায়। এরপর হচ্ছে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ডাক যোগাযোগ ব্যবস্থা এই দেশে 150 বছরের অধিক সময় ধরে চালু রয়েছে। তোমরা এই জেনারেশনের মানুষগুলো দেখো, আমরা যখন তোমাদের এই সময় ছিলাম, তোমার যে বয়স, এই বয়সে যখন আমি ছিলাম, তখন কিন্তু এলাকায় সারা এলাকা মিলে একটা মোবাইল ছিল, সারা এলাকা মিলে একটা মোবাইল ছিল, একটা টেলিভিশন ছিল। তাহলে সেই সময় পোস্ট অফিসের গুরুত্ব কেমন? বড় ভাই ঢাকায় চাকরি করতো, সে একটা যখন চিঠি পাঠাতো, তার মনের কথা, তার সংবাদটুকু আমরা 3 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ পরে জানতে পারতাম। তো সেই সময় পোস্ট অফিসের গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। এখন কিন্তু আমাদের মোবাইল বা ইন্টারনেট সংযুক্ত হওয়ার কারণে এই যুগে এসে বাংলাদেশ পোস্ট অফিসের গুরুত্ব কমে গিয়েছে। তবে বাংলাদেশে ডাক সংশ্লিষ্ট কিছু বিশেষ কাজ রয়েছে, এই কাজগুলোর জন্য বাংলাদেশ পোস্ট অফিস এখনো গুরুত্ব বহন করে। ঠিক আছে? তো এই বাংলাদেশ পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়েছে যখন ব্রিটিশরা বাংলাদেশ শাসন করেছিল, তখন থেকেই এই ডাক যোগাযোগের গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে, যা আমরা বলবো যে 150 বছর ধরে এটি সেবা দিচ্ছে। তো এই পোস্ট অফিস কি কি উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে? গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা। আচ্ছা, গ্রাহকদের প্রত্যাশা পূরণ কি এখানে বিপিওতে? একজন বলো তো একটা। জনগণের প্রত্যাশা হলো কম সময়ের মধ্যে তারা যে সুযোগ সুবিধাগুলো চায় সেগুলো খবর করা। যেমন আপনি যদি আমরা কোনো একটা, অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট জবের জন্য আপনার হ্যাঁ, বুঝতে পেরেছি, যেগুলো থাকে সেগুলো গভর্নমেন্টের মধ্যে আসে। হ্যাঁ হ্যাঁ, কি কি সেবা? তুমি ধরো এখন কিন্তু ডাকের মধ্যে অর্থ লেনদেনের ব্যবস্থা হয়েছে না? হয়েছে। এরপরে চিঠি পাঠালে আগে 1 সপ্তাহ লাগতো, এখন 2 দিন 3 দিনের মধ্যে পৌঁছে যাচ্ছে। আবার হচ্ছে হ্যাঁ, 2 দিন 3 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। এরপরে সঞ্চয়পত্রে আরো কি কি কাজ আছে, সেই কাজগুলো আমরা বইয়ের মধ্যে দেখবো, যে জিইপি কাজ করছে, পস সিস্টেম আছে, তারপরে হচ্ছে যে সকল মালামাল, হ্যাঁ, যে সকল মালামাল সরবরাহ করা হয় পোস্ট অফিসের মাধ্যমে, সেগুলোর জন্য অল্প সময় আমাদের হাতের কাছে আসে। তারপর হচ্ছে ই পোস্ট আছে, প্রাইস বন্ড, সরকারি প্রাইস বন্ড ক্রয় বিক্রয় হয়ে থাকে, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো এই সংক্রান্ত যে সার্ভিস গুলো আছে, একজন গ্রাহক চায় স্বচ্ছতার সহিত অল্প সময় অল্প খরচে পেতে। তো সেইগুলোই যদি হয়, সেগুলোই হচ্ছে গ্রাহকদের প্রত্যাশা, তা পূরণ করার ব্যবস্থা করে থাকে। দক্ষ আন্তরিক ডাক সেবা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তাহলে দক্ষ, তোমরা জানো
যে এখন যেহেতু ইলেকট্রনিক সিস্টেমে সবকিছু পরিচালিত হচ্ছে, সুতরাং এদেরকে দক্ষ করে গড়ে তোলা, কর্মীরা যেন গ্রাহকদের নিকট সর্বোচ্চ আন্তরিকতার সাথে ডাক সেবা পৌঁছাতে পারে এমন পরিবেশ সৃষ্টি করা, একটা চিঠি আসলেই যেন সাথে সাথে প্রাপকের কাছে পৌঁছানো হয়, দেশের সর্বত্র মানসম্মত সেবা প্রদান করায় এই বাংলাদেশ পোস্ট অফিসের কাজ। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? বলো। নো স্যার। কারো কোনো প্রশ্ন নেই? ওকে, তাওসিফ কোনো প্রশ্ন আছে? তাওসিফ? জি না স্যার। আফিফ চৌধুরী? ওকে, তাহলে আমরা এবার আমারে জিজ্ঞেস করেন না খালি, আয় রে খোদা আমারে কি জিজ্ঞেস করেন? রাজেন জি স্যার, মরে গেলাম নাকি? আচ্ছা আচ্ছা, বলো বিপিও এর অর্থ কি বলো? স্যার জেনারেল পোস্ট অফিস। আমি জিপিও বলি নাই বাবা, তাহলে স্যার বিপিও বলি। পিপিও? হ্যাঁ, বাংলাদেশ পোস্ট অফিস। ও আচ্ছা, ও পিপিও বাংলাদেশ পোস্ট অফিস। হ্যাঁ, মিউট করো এখন। এখন দেখো, আমরা একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। স্যার আছি কিন্তু আমি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটা সৃজনশীল প্রশ্ন একটু আলোচনা করব, সেটা হচ্ছে 3টা বিষয়ের উপরে। কি কি বিষয় আলোচনা হয়েছে? বিআরটিসি, বিপিও, আর একটা কি বলো? বিসিআইসি। রাইট, বিসিআইসি। বেসরকারি মালিকগণ সাজানো গোছানো, অল্প সময় আছে আমরা শেষ করব। বেসরকারি মালিকগণ সাজানো গোছানো ব্যবসা কেন্দ্রগুলোতে ব্যবসা করতে পছন্দ করেন, কিন্তু সরকার চায় দেশের সর্বত্র শিল্প ও ব্যবসা গড়ে তোলা। আচ্ছা, সর্বত্র শিল্প ও ব্যবসা গড়ে তোলা পয়েন্টটা ধরে রাখবা। সরকার এক্ষেত্রে লাভ ক্ষতির বিষয়টা বিবেচনা করে না, তার কারণ সরকারি প্রতিষ্ঠান এখানে মূল উদ্দেশ্য জনকল্যাণ, মুনাফার জন্য নয়। বাংলাদেশ সরকার সড়ক পথে দেশের সর্বত্র গণপরিবহনের সুবিধা প্রদান করে থাকে। সড়ক পথে তোমরা জানো বিআরটিসির কথা বলা, বিআরটিসি এবং বাংলাদেশ রেলওয়ে আছে। নতুন নতুন রুট চালু করতে সরকার এর সুযোগকে কাজে লাগায়। এই প্রতিষ্ঠানটি লাভজনক না হলেও সাধারণ মানুষের সুবিধা বিবেচনায় তা অব্যাহত থাকা উচিত। প্রশ্নটা কি তাহলে? দেখো, রাইট, এখন দেখো প্রশ্নটা ক খ পড়ে নিবে। শিল্প গড়ার ক্ষেত্রে সরকারের অভিপ্রায়ের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ব্যবসার কোন উদ্দেশ্য প্রতিফলন করেছে? সর্বত্র শিল্প ব্যবসা গড়ে তোলার মধ্য দিয়ে এই ইচ্ছা পোষণ যেটা উদ্দেশ্য রয়েছে, এটা হচ্ছে সুষম শিল্পায়নকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে বলো দেখি? হ্যাঁ, সর্বত্র শিল্প, দেশের সর্বত্র শিল্প ব্যবসা গড়ে তুলতে চায়, তার মানে হচ্ছে সুষম শিল্পায়নের উদ্দেশ্য রয়েছে এখানে। এরপর হচ্ছে উদ্দীপকে যে গণপরিবহনের কথা বলা হয়েছে সেটি অর্থনৈতিক উন্নয়নে তার অপরিহার্যতা বিশ্লেষণ করো। কোন পরিবহনের কথা বলা হয়েছে বলতে দেখি? গণপরিবহন, বিআরটিসি। রাইট, আমরা বিআরটিসি আলোচনা করেছি। বিআরটিসি একচেটিয়া শব্দ যেহেতু বলে নাই, সুতরাং বাংলাদেশ রেলওয়ে আসবে না। আর সড়ক পথের কথা বলা হয়েছে, সুতরাং গণপরিবহনের সড়ক পথে আছে বিআরটিসি। ক্লিয়ার তোমাদের কাছে? দেন আমরা এবার একটু দেখবো যে তোমাদের বাড়ির কাজ কি থাকবে, যে এইটা তোমার বিআরটিসি, বিসিআইসি এবং হচ্ছে বিপিও ভালো করে পড়বে। পূর্ণরূপ জ্ঞান কি কি আছে, কি কি প্রশ্ন তোমরা বাসায় রেডি করবে। বিসিআইসি, বিআরটিসি, বিপিও এর পূর্ণরূপ কি? বিআরটিসি এর 3টি ভূমিকা লেখো। বিসিআইসি এর মোট উৎপাদিত পণ্যের কত শতাংশ সার উৎপাদন হয় বলো তো দেখি? আকিব সুলতান বলো তো দেখি, এটা কত শতাংশ সার উৎপাদন হয়? 80% সার উৎপাদন হয়। রাইট, তোমরা বাসায় ভালো করে পড়ো। তোমাদের এই লেকচারটা ভালো করে রেডি করবে। 4র্থ পর্ব কিন্তু আছে, ওই পর্বে আমি প্রশ্ন করব। আমি উপস্থিতির বিষয়টি দেখবো, 28 জন উপস্থিত আছে, আমি এটা রিপোর্ট করছি এবং পরে ভিডিও দেখে আমি এটা ক্লিয়ার করব কে কে